মহান মে দিবস আজ নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য অধিকার। উচ্চ মূল্যের বাজারে কঠোর শ্রম আর ঘামেও ঘোরে না জীবনের চাকা। চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু রুই মাছ দা খাসির বুঝতে বড় মাছের মাথা সেটা খাবো যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? দাবদাহের কবলে দেশ, কাল থেকে কমবে তাপমাত্রা। 5 মে পর নামবে বৃষ্টি। তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে উত্তর জনপদে। শিক্ষকদের দ্বন্দ্ব ও আন্দোলনের জেরে অনির্দিষ্টকাল বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজকের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ কর্তৃপক্ষের। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর। ডিজেল কেরোসিন লিটারে 1 টাকা আর পেট্রোল অকটেন বাড়ল 2.5 টাকা, মিশ্র প্রতিক্রিয়া। এবং চাহিদা থাকলেও কাগজের জটিলতায় দক্ষিণ কোরিয়ার শ্রম বাজার হারাচ্ছে বাংলাদেশ। স্বল্প খরচে অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর তাগিদ। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি শারমিন আসি। এবারে বিস্তারিত। মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের প্রেরণা ও আবেগের দিন। শ্রমিকের কর্মঘণ্টা কমানোর দাবি আজ পরিণত হয়েছে ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের শ্রম আইন কর্মী বান্ধব নয়, মালিক বান্ধব। এমনকি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিকরাই। উচ্চমূল্যের বাজারে জীবনের চাকা ঘোরাতে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হচ্ছে বলে হতাশা জানান শ্রমিকরা। সজীব রহমানের ক্যামেরায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। কাঁচার পাখি যাবে উড়ে রে বন্ধু। নিদারুণে গানের মূর্ছনায় চাপা পড়ে যায় সব দুঃখ বঞ্চনা, না পাওয়ার বেদনা। পৃথিবী গড়ার কারিগররা বৈষম্যের পৃথিবীতে আজীবনে কি থাকবেন অবহেলিত? বংশ পরম্পরায় বদলাবে নাকি ভাগ্য? মালিক শ্রেণীর একবেলার খাবার খরচের চেয়ে কম বেতন পাবে মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিকরা। তাই তো নজরুল বলেন, বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। সারাদিন কাজ করি, 100-150 টাকার কাজ করি, 150 টাকা হয় না, 100 টাকার কাজ করি। মানুষের রুই মাছ দা খাসির বুঝতে বড় মাছের মাথা সেটা খাবো যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু তারপর তো বেকার বসে থাকলে তো ওটা আসে না, কারণ পেটের দায় আশাই লাগে না, আসে হয় না। বর্তমানে যে কাজের গুণগত মান, এই হিসাবে আমাদের বেতন হওয়া দরকার 50,000, তবে আমরা এর অর্ধেকও পাই না। ঢাকা শহরের যে পরিস্থিতি, তা দিয়ে জীবনে সম্ভব না। এমনকি অস্বাস্থ্যকর পরিবেশে কোমলমতি শিশুর হাতে আজ বইয়ের বদলে ছুরি, কাঁচি, হাতুড়ি। তো কাম না সারা তো থাকলে কেউ আর দাম দিব না। আমার কেউ মজুরি নাই, আমি বেতন ধরছে না, কেন ধরবো? পড়াশোনা করি না, আব্বু কাজে দিয়ে দিছে। গরম ইলেগা কাম করতে মন চায় না। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা শ্রমদিনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের উপর চালানো গুলিতে নিহত হয় 11 জন। তাদের আত্মদানের স্মরণে পালিত মে ডে আজ আর কর্মঘণ্টা কমানোর আন্দোলন নয়। ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এখনো লড়ছেন শ্রমিক। তার উপর মালিক বান্ধব শ্রম আইনের প্যাচে নাজেহাল দেশের খেটে খাওয়া শ্রমিকরা। ক্ষতিপূরণের জন্য মাত্র যেন একটা অ্যামাউন্টের টাকা আমাদের শ্রম আইন উল্লেখ করা আছে। শ্রম আইনটা যেভাবে কার্যকর হওয়া দরকার সেইভাবে এখন পর্যন্ত হচ্ছে না। তীব্র দাবদাহে যখন পুড়ছে নগর, জীবন ধারণে ঝুঁকি নিয়ে দিব্যি কাজ করে চলছেন শ্রমিকরা। রোদের তাপে ঘাম শুকাতে শুকাতে অবশিষ্ট যেন আর কিছুই নেই। গরমে খাটাখাটনি কইরা এ বেতনে তো আমাদের পোষাইতেছে না। কষ্ট তো আছে, কষ্ট না করলে টাকা দিব চলে, মোটামুটি কেমন ভালো চলে না। তাও সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ভুক্তভোগী মজদুররা। আগে ছিল শ্রমিকের মজুরি দেয় না, চাকরির নিশ্চয়তা নাই, মারধর হয়, মামলা হয়, হামলা হয়। কিন্তু এখন আমাদের চতুর্মুখী সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন। কলকারখানায় সেখানে কাজ করতেছে, সেখানে যথেষ্ট পরিমাণ কি এই গরম কমানোর কোনো পদ্ধতি বা ব্যবস্থা নিচ্ছে না? সব জায়গায় তো নিচ্ছে না। কবে আসবে সেদিন যেদিন সব কালো বিনাশ হবে, শ্রমের হবে জয়? যুগ যুগ ধরে যাদের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে উঠেছে নগর সভ্যতা, দুমুঠো অন্যের জ্বালায় যাদের অপমান ধিক্কার সহ্য করে সবকিছু মেনে নিতে হয়, শ্রমিক দিবসে তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মে দিবসে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, মে দিবস ঘিরে কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন।
যে সকাল থেকেই কিন্তু আমি দেখে আসছি যে বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এই আন্তর্জাতিক মে দিবস হিসেবে, যেটি এখন একটি বিশ্বব্যাপী যেটি পালিত হচ্ছে, বাংলাদেশেও কিন্তু সেটি ওইভাবেই পালিত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন সংগঠন, নারী শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিক এবং বিভিন্ন রাইট শেয়ারিং অ্যাপ, বিভিন্ন ধরনের সংস্থারা এসেছে, কমিউনিস্ট পার্টি, এছাড়া ওয়ার্কার্স পার্টি, তারা এসেছেন তাদের প্রেস ক্লাবে, তাদের কর্মসূচি পালন করছেন শ্রমিকদের অধিকার আদায় নিয়ে। তাদের দাবিগুলো হচ্ছে তাদের যাতে ন্যায্য অধিকার দেওয়া হয়, তাদের যাতে ন্যায্য প্রাপ্য বেতন ভাতা যাতে দেওয়া হয়, তাদের যে সমস্যাগুলো রয়েছে শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রে তাদের সেগুলো যাতে ঠিক করে দেওয়া হয় এবং তারা যাতে এই যে আমাদের বাংলাদেশে যে শ্রমিকদের যে অবদান, তাদের ছাড়া যে তাদের জন্য যে এই সভ্যতা গড়ে উঠেছে সেটি যাতে অব্যাহত থাকে, তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু পায়, সেটির জন্য এই কর্মসূচিগুলো করা হয়েছে। তবে যেই আমি বিভিন্ন শ্রমিক বা যারা সংগঠন করছে তাদের সাথে কথা বলেছি, যেমন নারীদের যারা নারীরা তারা যেটি বলছেন যে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে তাদের যাতে কর্মক্ষেত্রে সুরক্ষা দেওয়া হয় এবং তাদের যাতে বেতন বৈষম্য না করা হয় পুরুষদের সাথে, এবং তাদের যাতে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় এবং সর্বক্ষেত্রে। এবং আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই যে আমি আজকে রাইট শেয়ারিং এর একটি সংস্থা এসেছিল, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে যারা হচ্ছে উবার পাঠাও চালায় তাদেরকে কিন্তু শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং তাদেরকে কিন্তু ওইভাবে সরকার থেকে সেই সুবিধাগুলো দেওয়া হয় না। তো তাদের একটাই দাবি যে তাদেরকে যাতে ওই সুবিধাগুলোতে আওতাভুক্ত করা হয়। তো এখন হচ্ছে এখানে কর্মসূচি চলছে এবং সবারই এটাই প্রত্যাশা যে যে শ্রমিকদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে সামনে এবং শ্রমিকদের যে অবদান সেটিতে সভ্যতা গড়ে উঠবে। এই ছিল সর্বশেষ খবর প্রেস ক্লাব থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রেস ক্লাব থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। মে দিবস ঘিরে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, মে দিবসে চট্টগ্রামে কি ধরনের কর্মসূচি চলছে বা পালন করা হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছেন, মে দিবসের উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় শ্রমিক এবং তারা বিভিন্ন ধরনের র্যালি বের করছে, তাদের শ্রমিকদের দাবি দেওয়া, তারা সেই বিষয়ে কথা বলছেন। তারা বলছে তাদের যে নিয়মিত শ্রম দরকার 8 ঘন্টা, কিন্তু অনেক মালিক বা অনেক বিভিন্ন কোম্পানি তাদেরকে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত শ্রম দেওয়া হচ্ছে এবং এই শ্রমে তারা মূল্য পাচ্ছেন। আমরা কথা বলতে শ্রমিক নেতার সাথে যারা শ্রমিকদের অধিকার আদায়ে কথা বলেন তাদের সাথে কথা বলবো। আসলে আপনারা তো শ্রমিকদের অধিকার নিয়ে আমাদের মহান মে দিবস উপলক্ষে আমাদের শ্রমিকদের দাবি হলো একেবারে 8 ঘন্টা কাজের দাবি। আমাদের দিচ্ছে না মালিকরা, আমাদেরকে 20 ঘন্টা কাজ করায়, আমাদের কোনো ওভারটাইম দিচ্ছে না, নিয়োগপত্র দিচ্ছে না। যদিও 2018 সংশোধন আইনে পাশ করছে সরকার, কিন্তু মালিকরা আমাদেরকে নিয়োগপত্র দিচ্ছে না। আমরা এই নিয়োগপত্রের দাবি জন্য আন্দোলন করছি এবং আমাদেরকে 8 ঘন্টা কাজের দাবি নিয়ে আন্দোলন করছি এবং আমাদেরকে প্রতিনিয়ত পুলিশ মামলা দিচ্ছে নো পার্কিং, কিন্তু শহরে কোনো পার্কিং দেয় না আমাদেরকে। বিভিন্ন টাওয়ার মার্কেটে কোনো ড্রাইভারদের বিশ্রামাগার নাই, বিশ্রামাগার দিতে। আমি আমার 13টি দাবি নিয়ে বিআরটি এবং আমার শ্রম দপ্তর, সিটি কর্পোরেশন, সরকারের প্রতি, জেলা প্রশাসকের প্রতি আমি চিঠি দিয়েছি। আমি এই দাবিগুলো যাতে আমি মহান মে দিবসে দাবি করছি যাতে সরকারের প্রতি সরকার যাতে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করেন। উনি যেমনটা বলছেন শ্রমিকদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর জন্য সরকার খুব দ্রুত পালন করে এবং তাদের শ্রমিকদের দাবি দেওয়া তারা দিচ্ছেন। আর যে শ্রমিক এত রয়েছেন তারা হালকা মোটরযান শ্রমিকের যে দাবি দেওয়াগুলো আছে তারা সেগুলো সে বিষয়ে কথা বলছেন। আমি জানতে চাইবো যে আপনাদের শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে কি? আসলে আমাদের দাবি শুধু বর্তমানে যেটা হচ্ছে আইনের যে বাস্তবায়নগুলো সেটার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু শ্রমিকের বিপক্ষে যে আইনগুলো আছে বিরাজমান, যেমন নো পার্কিং এর আইন, সেটার জন্য মামলা হচ্ছে। যে আমাদের যে ড্রাইভারের লাইসেন্স না থাকলে জরিমানা হচ্ছে, লাইসেন্স ফেল হলে জরিমানা হচ্ছে, গাড়ি ফিটনেস ফেল হলে জরিমানা হচ্ছে। কিন্তু মালিক 1 কোটি 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারে, যে নিয়োগপত্র যেটা আইনে আছে
সেটা বাস্তবায়নের জন্য আমরা আজকের এই মহান মে দিবস থেকে সরকারের কাছে জোরালো দাবি জানাবো। সেটা যেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, যেমন গাড়ির ফিটনেস এবং লাইসেন্স না থাকলে জরিমানা হয়, এই একইভাবে মালিক যেন সেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকদেরকেও যেন সরকার জরিমানা করার জন্য আইনের আওতায় নিয়ে আসে, সেই ব্যবস্থা যেন সরকার শুনছিলেন। আসলে তারা তাদের শ্রমিকদের দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য তারা বারবার বলছেন এবং শ্রমিকরা যেন শোষণের শিকার না হয় সেই বিষয়ে শ্রমিক নেতারা কথা বলছেন। প্রাণ থেকে এসে আমাদের সর্বশেষ নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। সব রেকর্ড ভেঙে এবারের তাপ প্রবাহ পৌঁছেছে শীর্ষে। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, আর গরমে অতিষ্ঠ জনজীবন। বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল থেকে কমবে তাপমাত্রা, আর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 5 মের পর। নাফিয়া ফারজানা রিপোর্ট। তীব্র থেকে অতি তীব্র দাবদাহে পুড়ছে দেশ। জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। চরম ভোগান্তি রাজধানীতেও। বেশি কষ্টে রিকশা চালক ও দিনমজুর সহ নিম্ন আয়ের কর্মজীবীরা। কমেছে তাদের দৈনিক আয়ও। জীবনে মনে হয় এত গরম আমি দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। এখন হাসপাতালে যাইতেছি অন্য ব্যাপারে, হাসপাতালে তো দাঁড়ানোর মতো অবস্থা নেই, যে গরম। প্রচন্ড পরিমাণ রোদের তাপ, এই তাপে মানে পা হাত মনে হয় জ্বলাচ্ছে এবং শরীরের ভিতর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হইতেছে। জীবিকার তাগিদে অনেকে ঘর থেকে বের হলেও গরমে ছাতা যেন চলাচলের একমাত্র সঙ্গী। স্বস্তির আশায় ছায়া জায়গা পেলে কেউ কেউ নিচ্ছেন জিরিয়ে, আবার কেউ বা স্বস্তি খুঁজছেন শরবতের গ্লাসে চুমুক দিয়ে। এই গরমে যদি ঠান্ডা পানি বা কিছু না খাই তাহলে তো শরীরে আর ক্ষতি, এর জন্য খাওয়া। হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, শরীরে আরাম লাগতেছে। চলমান তাপপ্রবাহের মধ্যে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যেও নেই স্বস্তির খবর। প্রতিদিনের বার্তায় বৃষ্টির পূর্বাভাস একদিন করে বাড়াচ্ছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। সারা দেশে জারি করা হিট অ্যালার্টের মেয়াদ শেষ হলেও বিভাগীয় শহর খুলনা, রাজশাহী, রংপুর সহ ঢাকার পশ্চিমাঞ্চলে আরও 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অফিস। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দিনে হাড় ভাঙা খাটুনির পর রাতেও মিলে না স্বস্তি। বস্তির ছোট্ট ঘরে গরমে নির্ঘুম রাত কাটে অনেকের। সড়কের পাশে রাত জাগা মানুষের সংখ্যাও কম নয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আল নোমানের রিপোর্ট। প্রচন্ড গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের জনজীবন। ধনীরা এই গরম তেমনটা অনুভব না করলেও নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তদের। দিনভর খাটুনির পর রাতেও দুর্বিষহ সময় কাটছে শ্রমজীবী মানুষের। রাজধানীর বেগুনবাড়ি এলাকা 2 ফিটের এই গলির দুপাশের ঝুপড়ি ঘরগুলোতে থাকেন 4 থেকে 6 জনের এক একটি পরিবার। টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শীতল করতে পারে না শরীর। ঘামে আর গরমে আসে না ঘুম। আমাদের রাস্তায় গরম, গরম, আমরা ঘুমাইতে পারি না। রাস্তায় গরম লাগলে ঘরে আসি, ঘরতে আবার গরম লাগলে রাস্তায় যাই, বাইরেও কুলাইতে পারি না। রাতে 11টার দিকে আসি, আসলেও ধরুন বাসার ভিতরে প্রচুর গরম, রাতে থাকা যায় না। বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে গরমের জন্য। বিছানা পায়ে আসি ঘরে আসার পরে দেখা যায় যে একই অবস্থা, আরো গরম। ওই পাখার বাতাসটাও অনেক গরম। গরম, প্রচুর গরম, গরমে ঠিক করা হয় না তো। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিত্রও ঠিক একই রকম। গল্প আর খুনসুটিতে রাস্তার পাশে নির্ঘুম রাত কাটে অনেকের। গরমের জন্য ফ্যানের বাতাস পর্যন্ত আগুনের মতন বাইরে। অনেক গরম লাগে এখানে। মানুষ সারা রাত বাইরে বসে থাকে। প্রচুর গরম, গরমের জন্য ঘুমাইতে পারে না, এই যে বসে রয়েছে। ডায়াবেটিস বাইরে জায়গা, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এসব নিয়ে আমরা পেরেশানে থাকি। ঘর ছোট ছোট, বাতাসের জন্য বাইরে বসে আছি। আমরা রোডে বসে আছি, কি করব? এত গরম, এত কষ্ট আমাদেরকে হয়। এই বাইরে বসলে ওই পুলিশ জিজ্ঞাসা করে, এই তোমরা সারা রাত এখানে কি করো? ছিন্নমূল মানুষগুলোর একমাত্র ভরসা প্রাকৃতিক বাতাস। নির্দিষ্ট আবাসন না থাকায় ফুটপাতেই কাটে রাত। বাসায় লোক তো ওটা তো মহিলা থাকে, তো এই জন্য ওনারা কষ্ট করে থাকতে পারে।
আমরা তো পুরুষরা যেখানে পাই সেখানে ঘুমায় যাব। আমি গাড়ি চালায় আসছি, আজ আমার মাথা খালি ঘুরতেছে, ঘোরার পরে আমি কোন দিকে চোখ দিন আমি একটু বাতাস পাইছি বুঝছি। মানবতার জীবন কাটানো এই মানুষগুলোও স্বপ্ন দেখে নতুন দিনের। সবার আশা নতুন ভোরের আলোয় শুরু হবে সুখের পথ চলা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। তাপমাত্রা বাড়ছে, বিপর্যস্ত জনজীবন, এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রায় ও পাবনা থেকে এস এ আসাদ সরাসরি যুক্ত হচ্ছেন। শুরুতেই যোগ দিচ্ছেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে আজ গরমের তীব্রতা কেমন দেখছেন জানাবেন? ন্যান্সি, আসলে যশোরে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে গত প্রায় 3 সপ্তাহ ধরেই, কিন্তু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম আবহাওয়া অফিসে, বেলা 12টার সময় কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 12টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং এই তাপ প্রবাহের কারণে মানুষের মধ্যে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের কাজের প্রয়োজনেই ঘরের বাইরে বের হতে হচ্ছে এবং এই বাইরে বের হওয়ার কারণেই কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে এই যে সড়কে আমরা পাশে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সড়কের যে বাতাস, সেই বাতাসে কিন্তু এক প্রকার আগুনের হলকার মতো এসে আঁচ লাগছে এবং এই তাপ মানুষ কিন্তু নিতে পারছে না, মানুষের অনেক কষ্ট হচ্ছে। সব মিলিয়ে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে যশোরবাসী। তো এই ছিল আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি পাবনাতে সহকর্মী আসাদের কাছে। আসাদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি আসলে যেমনটি যশোরের খবরাখবর তুলে ধরছিলেন তাপমাত্রার, আসলে পাবনার বেলায় একই অবস্থা। পাবনাতে গত কয়েকদিন, বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে ব্যাপক তাপমাত্রার কারণে অসহনীয় অবস্থায় পাবনার জনজীবনে পড়েছে। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই তাপমাত্রার কারণে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি প্রভাব পড়েছে। আমরা দেখেছি পাবনা শহরে বিশেষ করে সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলে শ্রমজীবী মানুষরা, বিশেষ করে রিক্সা চালকরা রাস্তায় রিক্সা নিয়ে বেরোলেও বেলা বাড়ার সাথে সাথে আসলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একই সাথে তারা আসলে রাস্তাঘাটে রিক্সা চালকদেরও সংখ্যা কমে আসে। এমনটি আসলে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির কারণেই এমনটি দেখা যায়। এদিকে আমি তাপমাত্রা নিয়ে কথা বলেছিলাম পাবনা স্টেট আবহাওয়া অফিসের সাথে। তারা যেমন জানিয়েছেন, আসলে গতকালকে আমাদের পাবনায় 43.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরকম অবস্থায় পাবনার আসলে আমি যেটুকু কথা বলেছি, পাবনার বিশেষ করে এই তাপমাত্রার কারণে পাবনার এসির মার্কেটে এবং ফ্যানের দোকানগুলিতে কেনা বেচা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এসি সংকট, কোন দোকানদাররা এসি সরবরাহ করতে পারছে না গ্রাহকদের, এমনটি আসলে পাবনার এই গরমের কারণে এমনটি প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো ধন্যবাদ। এই ছিল আমার কাছে পাবনার তাপমাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইন্দ্রজিৎ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যশোর এবং পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি আমরা তার বক্তব্যে। সংস্থার সদস্যপদ গ্রহণ করার সাথে সাথে এর প্রোটোকল এবং কনভেনশনগুলি সই করেন এবং সেগুলি মেনেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। 1 মে 1972 সাল মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন। আমি কোট করছি, আপনাদের পরিশ্রম করতে হবে, উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে, দেশের সম্পদ বাড়িয়ে আমরা জীবনযাত্রার প্রকৃত উন্নয়ন করতে সক্ষম হব। শত শত বছর ধরে আমরা একটি নিকৃষ্ট উপনিবেশ ও বিদেশিদের বাজার হিসেবে লুণ্ঠিত হয়েছি। বিদেশিরা দেশের অর্থনীতিকে জনগণের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলেননি। এরপরে ইহাইয়ার বর্বর সৈন্যরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে।
আনকোড। তিনি নিজের ভাষণেই বলে গেছেন কীরকম ভয়াবহ পরিস্থিতি তখন আমাদের ছিল, কিন্তু তারপরে তিনি থেমে যাননি, তিনি কাজ করেছেন। কাজে খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজে আমরাও সবসময় সে পদক্ষেপ নিই। এবং জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন, তখন যে সমস্ত মালিক বাংলাদেশে ছিল, তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিকরা ফেরত পাবে, আর যেগুলি মালিকানাবিহীন সেগুলি তো সরকারি চালাবে। সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন, বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি না মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি খাতও থাকবে, অর্থাৎ অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করি, আমাদের সবথেকে বড় কাজ হলো মানুষের কল্যাণ করা, এবং সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2008-এর নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি, যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কিভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম, এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরো উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক, কারণ আমরা 8 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই ক্ষেত্রে শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিংয়ে, কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আর শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা যেমন গার্মেন্টস প্রায় আগুন লাগতো। এই আগুন কেন লাগে সেটাও যেমন আমরা খুঁজে বের করেছি, সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে, শ্রমিকের জীবনমান নিরাপদ থাকে, সেই পদক্ষেপ নিয়েছি। তার জন্য আমি বিশেষ প্রণোদনা দিয়েছি। আমি আলাদাভাবে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলি যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে, তার জন্য প্রতিটি যা যা প্রয়োজন ছিল সব কিছুর মধ্যে ট্যাক্স তুলে দিয়ে সহজলভ্য করে দিয়েছিলাম, যাতে করে আমাদের শিল্প কলকারখানাগুলি নিরাপদ হয়। আজকে সারা বিশ্বে গার্মেন্টসের 10টি যদি হিসাব করা হয়, তো 10টির মধ্যে বলতে গেলে 10টি আছে বাংলাদেশে। এটাই হচ্ছে প্রায় 200-250 শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি।
আমরা শ্রমিক ভাই বোনদের যে কোনো সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন করা হয়েছে, যেটা হচ্ছে 16357 এই 16357 চালু হয়েছে। সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয় তারা টেলিফোন করলে সাথে সাথে তারা যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম আইন 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে যখন এটা পার্লামেন্টে তোলা হয়, আমরা বিরোধী দল ছিলাম, আমরা অনেকগুলি সংশোধনী নিয়েছিলাম, তখন তারা একটা সংশোধনীও গ্রহণ করে নাই। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার সরকারে আসি, আমরা সেই শ্রম আইন সংশোধন করে শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেমন সহজতর হয়েছে, তেমনি সামাজিক সংলাপকেও অগ্রাধিকার দিয়ে মালিক শ্রমিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হয়েছে। কারণ এটা বাস্তব যে যদি আমরা অর্থনীতিকে গতিশীল রাখতে চাই আর আমাদের শিল্পের মালিকরাও যদি আরও বেশি মুনাফা করতে চান, তো শ্রমিকদের দিকে তো অবশ্যই তাদের দেখতে হবে। আজকের যে প্রতিপাদ্য বিষয়টা, শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমরা বিদেশে বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক বা তাদের সন্তানের উচ্চশিক্ষার জন্য শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে বা জরুরি ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর বাইরেও দুর্ঘটনা ছাড়াও আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, প্রায় 3800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা গেছে। আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। আমাদের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই সেবা দিতে গঠন করা হয়েছে কেন্দ্রীয় তহবিল। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম EIS চালুর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা, অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের সর্বোচ্চ 3 মাসের নগদ আর্থিক সহায়তা প্রদানমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 প্রয়োজনীয় সংশোধন এনে 2022 সালে সংশোধিত শ্রম বিধিমালা প্রণয়ন করেছে। শ্রমিক কল্যাণ জোরদারকরণে জাতীয় শ্রম নীতি 2012 যুগোপযোগী করারও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। শ্রম আইনের আলোকে শ্রমিক ও মালিকের মধ্যকার অমীমাংসিত শিল্প বিরোধ মীমাংসা বিচার বিভাগীয় কার্যাবলী দ্রুত সম্পন্ন করার জন্য পূর্বের 7টি শ্রম আদালতের সাথে নতুন আরও 6টি শ্রম আদালত প্রতিষ্ঠার মাধ্যমে দেশে মোট শ্রম আদালত এখন 13টিতে উন্নীত করা হয়েছে এবং শ্রমিকরা যে কোনোভাবে তারা বঞ্চিত হলে সেখানে তারা মামলা করতে পারে, নালিশ করতে পারে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে 2010 সালে RMG সেক্টরে শ্রমিকদের নিম্নতম মজুরি, যেটা আমি সেই প্রথমবার যখন সরকার 96 সালে তখন 800 টাকা থেকে 1600 টাকা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, বিএনপি জামাত জোট ক্ষমতা এসে ওটা স্থগিত করে রেখেছিল। 2006 সালের দিকে শ্রম আইন করার পরে তারা ওটা 1600 টাকা করে। আমি যখন 2009-এ সরকার গঠন করলাম তখন দেখলাম যে 1662 টাকা মাত্র তারা মজুরি পায়, সেটাকে 800 টাকা থেকে 1600 টাকা। আমরা তখন
আমাদের সত্যি কথা বলতে আমি নিজে তখন উদ্যোগ নিয়েছিলাম, মালিকদের সাথে ডেকে কথা বলেছিলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা শ্রমিকদের মজুরি ১৬০০ টাকা থেকে ৩,২০০ টাকায় বৃদ্ধি করি। ২০১৩ সালে অর্থাৎ একই টার্মে পুনরায় আবার আমরা শ্রমিকদের মজুরি ৫,৩০০ টাকায় বৃদ্ধি করেছিলাম। এরপর ২০১৪ সরকারে আসে আবার পুনরায় এসে ২০১৮-১৯ অর্থ বছরে আমরা পুনরায় আমাদের মজুরি শ্রমিকদের মজুরি ৮,৩০০ টাকায় বৃদ্ধি করি। এরপরে ২০২৩ সালে যখন কোভিড-১৯ অতিমারি দেখা গিয়েছে, সেই সময় আমরা যেমন মালিকদেরকে প্রণোদনা দিয়েছি, স্বল্প সুদে ঋণ দিয়েছি, পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবী মানুষ তাদের জন্য বিশেষভাবে তাদের মজুরি আমরা কারো হাতে না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের শ্রমিক মেয়ে এবং ছেলে সকলের জন্য তাদের মোবাইল ফোন অথবা তাদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা জমা দিয়েছি, সরাসরি তাদের মজুরি তাদের হাতে পৌঁছে দিয়েছি এবং শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় সেগুলি চালু রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং ভিন্ন ধর্মের কি কি উৎপাদন করা যায় সে পরামর্শ দিয়ে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। অর্থাৎ কোভিড-১৯ যেখানে সারা বিশ্ব স্থবির, বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি এবং তাদের সব ধরনের সুরক্ষা বিনা পয়সায় টেস্টিং করা এবং তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং কর্মক্ষেত্রে একটা উপযুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে যাতে কাজ করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। সেই সাথে সাথে আমরা এবারে ২০২৩ সালে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন এবং এই অতিমারি কোভিড-১৯ এখন তো আবার ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনিদের উপর গণহত্যা চালাচ্ছে, এই সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে সেটা মোকাবেলা করার জন্য জীবনযাত্রা যাতে চালু থাকে স্বাভাবিকভাবে সকলের বেতন আমরা যেমন ৫% বাড়িয়েছি, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি ১২,৫০০ টাকায় উন্নীত করেছি, ৮,০০০ থেকে, অর্থাৎ ৮,৩০০ থেকে ১২,৫০০ টাকায় উন্নীত করে দিয়েছি। পাশাপাশি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য ৪৪টি বেসরকারি সেক্টর, সেখানেও ৪২টি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই সাথে যাতে আমাদের যারা মেয়েরা কাজ করে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, তাদের শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে মালিকরা করে দেয় সেই ব্যবস্থাটাও আমরা করেছি। সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করে যাচ্ছি। আমি একটি কথা আমি বলতে চাই, যেখানে আমাদের মালিক শ্রেণী আছেন তাদের আমি বলবো, আপনারা কারখানা তৈরি করেন, এটা আমাদের শ্রমিক ভাই বোনদেরও জানা উচিত যে কারখানা তৈরি করে শিল্প কলকারখানা বা যাই করুক মালিকরা করছেন, তারা সেখানে বিনিয়োগ করে কিসের আশায়? তারা উৎপাদন বাড়াবে, ব্যবসা করবে, লাভ করবে, সেটাই তো তাদের উদ্দেশ্য। সেই সাথে সাথে শ্রমিকদেরও আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান, আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। আমরা কোভিড-১৯ সময় যে প্রণোদনা দিয়েছি সেখানেও তো আমরা ভর্তুকি দিয়েছি, মাত্র 4% ইন্টারেস্টে আমরা ঋণ দিয়েছি মালিকদের, যেন আমার শিল্প কলকারখানা বন্ধ না হয়। ধীরে ধীরে তারা সেটা পরিশোধ করছেন। এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার ফলে কারো ব্যবসা কিন্তু ক্ষতি হয়নি, আবার শ্রমিকরাও তাদের
মজুরিটা নিয়মিত পেয়েছেন। কাজে এখানে আমি বলবো, আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান, ভাঙাচোরা, আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তবে মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে, তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। দর্শক, মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। শিক্ষক সমিতির আন্দোলন ও উপাচার্যের সাথে দ্বন্দ্বের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে আবাসিক হলও। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আলাপ আলোচনা করে দুটি কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আজকের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও মানেনি তারা। প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করছেন তারা। ক্যাম্পাস না ছাড়ারও ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা খুবই বিপদে। আমরা আসলে এইসবের ভুক্তভোগী মূলত সাধারণ শিক্ষার্থীরা আমরাই। শিক্ষক সমিতি কিংবা উপাচার্য তাদের দ্বন্দ্ব তারা নিরসন করুক, তারা তাদের মতো করে আলোচনায় বসুক। আমরা সুষ্ঠু সাবলীল নিরাপদ ক্যাম্পাস চাই। আমি শিক্ষকদের একান্ত দাবি জানাবো যে আপনারা প্লিজ নিজেদের মধ্যে সমঝোতা করে আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে শুরু করেন। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। আজ থেকে এ দাম কার্যকর হয়েছে। তবে চলমান চড়া মূল্যস্ফীতির বাজারে আবারও তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এই হিসাবে প্রতি মাসের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। ডিজেল ও কেরোসিনে 106 টাকা থেকে 1 টাকা বেড়ে হয়েছে 160 টাকা। পেট্রোল লিটার প্রতি 2.5 টাকা বেড়ে 124 টাকা 50 পয়সা ও অকটেন 2.5 টাকা বেড়ে 128 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। 1-2 টাকা তো বাড়তিছে, আবার কমছে কয়েকদিন আগে। এই জন্য আর কোনো প্রতিক্রিয়া তো এখনো কেউ জানাই নাই, নিতেছে। যার প্রয়োজন সে তো নিবেই। অনেকে জানে না যে তেলের দাম বাড়ছে, আমরাও জানতাম না। তো 12টার পর কার্যকর হয়েছে, তো এটা নিয়ে কোনো করার দরকার নেই। কালকে থেকে এটা রাত 12টার পরেই কার্যকর করা হয়েছে। ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি হইতাছে, তারপর বুঝাইতে কইতেছি বা এটা তার আমাদের হাতে না, এটা উপরের থেকে করে দিছে, এই জন্য আমরা দামটা 1 টাকা বাড়াইছি। জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। সারাদিন গাড়ি চলে যান 500 টাকা, এখন পাবো আমরা 400 টাকা, কিন্তু আমাদের মালিক তারা ওখানে আমরা তো বাড়াই দিব না। এমনি আমরা জুলুম উপরে আছি। আমার তেলের দাম যদি আর 100 টাকা করতো তাহলে মোটামুটি চলন যাইতো। এখন যাইছে আবার 60 টাকা, আর কয়েকদিন পর দেখবেন যে 30 টাকা হয়ে গেছে, তখন কিছু করার নাই। খুবই খারাপ, এই প্রতিক্রিয়ার কোনো ভাষা নাই আমার কাছে, বলার কোনো ভাষাই নাই। এমনি চরম গরমে অবস্থা খুবই খারাপ, আবার তেলের দাম বাড়ছে, এতেও খুব খারাপ। আগে থেকে তো টাচ দেওয়া উচিত যে অক্টেন দাম বাড়বে, হ্যাঁ, এটা টাচ দেওয়া হয় নাই। তবে বর্ধিত মূল্যের প্রভাবে পরিবহন ভাড়া এখনও বাড়েনি বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টিপাতের কারণে মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মরুর বুকে এমন অস্বাভাবিক বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্টে।
মরুর বুকে অঝোর ধারায় বৃষ্টি অস্বাভাবিক হলেও এমনটি ঘটেছে মরুর দেশ সৌদি আরবে। অসময়ের অবিরাম বৃষ্টিতে নাকাল সৌদি আরব। 24 ঘন্টার ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এতে বিপর্যস্ত জনজীবন। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। প্রবল বৃষ্টিতে ভিজে গেছে মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টির মধ্যে আনন্দ করছে মুসল্লি ও শিশুরা। মদিনার আলিসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে উপত্যকা ও বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়ে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেমেছে জরুরি উদ্ধারকারী বাহিনী। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘ্ন হচ্ছে উদ্ধার অভিযান। মদিনা অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ করেছে। এছাড়া সড়ক পথে কৃষিপণ্য পরিবহনেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস মদিনায় সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে। 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মদিনায় আরো বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আকস্মিক বন্যার কয়েকদিন পরে সৌদি আরবে বন্যা দেখা দিল। এদিকে বছরের এই সময় বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউনিভার্সিটি অব কলম্বিয়ার বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক রেখে ক্যাম্পাসে প্রবেশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যামিল্টন হলে প্রবেশ করে শত শত পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। বিক্ষোভকারীরা এই হল দখল করার প্রায় 24 ঘন্টা পর কঠোর পথে হাঁটল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো জানাচ্ছেন মুশরিফা নুজহাত। এভাবেই জানালা ভেঙে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলে প্রবেশ করছে নিউ ইয়র্ক পুলিশ বা এনওয়াইপিডি। আর মঙ্গলবার রাতে ব্যাপক অভিযান শুরু করে নিউ ইয়র্ক পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। গ্রেপ্তার করা হয় বহু ছাত্রছাত্রীকে। মুহূর্তেই অরাজক অবস্থা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের আইভি লীগ স্কুল ইউনিভার্সিটি অব কলম্বিয়ায় শুরু হয় বিক্ষোভ আন্দোলন। এরপর দেশটির অর্ধশত বিশ্ববিদ্যালয়গুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। আর এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেল 2 সপ্তাহ ধরে তাঁবু টানিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সোমবার তারা ইউনিভার্সিটির হ্যামিল্টন হলেরও দখল নেয়। এর 24 ঘন্টা পরেই মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝড় তোলে নিউ ইয়র্ক পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেডও ছোড়া হয়। রাতের আধারে ছাত্রছাত্রীদের এভাবে আটক করাতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিমাত শাফিক নিউ ইয়র্ক পুলিশকে আগামী 17 মে পর্যন্ত ক্যাম্পাসে অবস্থানের অনুরোধ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের 2 ঘন্টার মধ্যেই ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের অপসারণ করে এনওয়াইপিডি। 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ এবং নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে গুরুত্বপূর্ণ এই আন্দোলন। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের শুরু করা সেই বিক্ষোভে ব্যাপক ধরপাকড় হয়, যার পরেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। বিশেষজ্ঞদের মতে যে কোনো আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া উদ্বেগজনক। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।